আনন্দপুর গ্রামে জঙ্গলের পাশে বাস করত ছোটকি ও তার মা আমেনা। ছোটকিদের সংসার খুব অভাব অনটনের মধ্যে কাটতো। ছোটকি প্রতিদিন জঙ্গলে গিয়ে সেখান থেকে ফল এবং কাঠ সংগ্রহ করে সেগুলো দূরের বাজারে বিক্রি করত, আর তা বিক্রি করে যে ক টাকা আসতো তা দিয়ে কোনো রকম মামের দিন কাটতো। মা ছোটকি, আজ জঙ্গলে যাবি না মা? ঘরে সবকিছু যে শেষের পথে। এই তো মা যাবো, মাথাটা আজ ভীষণ ব্যথা করছে। তাহলে থাক মা, আর যেতে হবে না, ঘরে যা আছে তাই দিয়ে দুজনে ভালোভাবে খেয়ে নেব। না মা, এই সাধারণ মাথা ব্যথার জন্য কি ঘরে বসে থাকলে চলবে? আমি যাই মা। ছুটকি ওর মাকে বলে বনে চলে গেল ফল এবং কাঠ সংগ্রহ করতে। আজ তো তেমন কোনো ফলই পেলাম না। বনের সবগুলো ফল যে কে পেরে নিয়ে যায় কে জানে। আজ বিক্রি করব কি? এই অল্পটুকু কাঠ বিক্রি করে তো ঘরের চালটুকুও কিনতে পারবো না। এরপর ছুটকি বনের এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখতে পেল একটি লাল রঙের ফলের গাছ। ও মা, এটা দেখছি লাল রঙের ফল। যাই, ফলগুলো তুলে নিয়ে যাই, মাকে দিয়ে খেতে দেব। এরপর ছুটকি সেখান থেকে একটি ফল তুলে নিয়ে তার মায়ের কাছে যায়। দেখো মা, কি সুন্দর লাল রঙের একটি ফল। মা, আমি জঙ্গলে এই ফলটা পেয়েছি, এটা তুমি খেয়ে দেখো। ও মা, কি সুন্দর দেখতে ফলটা, তুইও খেয়ে দেখ। আমি একা কেন খাবো? মা, তোমাকে না খাইয়ে আমি কি কিছু খেয়েছি? নাও মা, তুমি আগে খেয়ে দেখো। আমিনা ফলটি খেতে থাকে, আর ফলটি খাওয়ার কিছুক্ষণ পর আমিনার রক্ত বমি হতে থাকে। এক পর্যায়ে আমিনা অবশ হয়ে সেখানেই পড়ে যায়। মা, এ কি হয়ে গেলে তোমার? মা, কথা বলো মা, কথা বলো। তুমি এরকম কেন হয়ে গেলে মা? এ কি করলাম আমি তোমার সাথে? এ কি ফল খাওয়ালাম আমি তোমাকে? ছুটকি সেখানে কাঁদতে থাকে এবং সে দৌড়ে গিয়ে তাদের গ্রামের কবিরাজ মশাইকে সেখানে ডেকে নিয়ে আসে। তোমার মায়ের এই অসুখের চিকিৎসা আমি দিতে পারবো না ছুটকি। আমি কেন? এই গ্রামের কোনো কবিরাজই তোমার মায়ের এই অসুখের চিকিৎসা করতে পারবে না। তবে আমি শুনেছি এই জঙ্গলের উত্তর পশ্চিম দিকে যে নদীটা আছে সেখানে একটা জলপরি থাকে, সে সবাইকে উপকার করে থাকে। তুমি গিয়ে তোমার দুঃখের কথা জলপরীকে বলতে পারো, সে তোমাকে উপায় বলতে পারে। যদি খোদা চায় তবে জলপরীর বলা উপায়ের মাধ্যমে তোমার মা সুস্থ হতে পারে। জলপরি যদি আমার উপকার করে তাহলে আমি সেই জলপরির কাছেই যাব, আর এক্ষুনি যাব। আমার মাকে যে আমার সুস্থ করতেই হবে। মা ছাড়া আর কেই বা আছে আমার? কবিরাজের কথা মতো ছুটকি সেই নদীর ধারে যায় এবং সেখানে বসে কাঁদতে থাকে আর জলপরীর উঠে আসার অপেক্ষা করতে থাকে। ছুটকির কান্নার আওয়াজে জলপরী নদীর গভীর থেকে উঠে আসে। কে তুমি? কি হয়েছে তোমার? আর এভাবে কাঁদছো কেন? তুমি কি সেই ভালো জলপরী যে সবার উপকার করে? আমি ভালো কিনা জানি না, তবে সকলের উপকার করতে আমার খুব ভালো লাগে। তবে তুমি এখন বলো, তুমি কাঁদছিলে কেন? আমার মাকে বাঁচানোর উপায় বলে দাও তুমি। এই দুনিয়ায় মা ছাড়া আমার যে আর কেউ নেই। মাকে ছাড়া আমি যে থাকতে পারবো না। কি হয়েছে তোমার মায়ের? আমাকে খুলে বলো। এরপর ছুটকি জলপরীকে সমস্ত ঘটনা খুলে বলল। সব ঘটনা শোনার পর জলপরী তাকে বলল, ওই ফলটি লাল রঙের দেখতে হলেও ওটি যে একটি বিষাক্ত ফল। আমি তো সেদিন বুঝতেই পারিনি জলপরী। আমার মাকে তুমি বাঁচাও, দয়া করো জলপরী। এরপর ছুটকি ভীষণ কাঁদতে থাকে, আর ছুটকির কান্না দেখে জলপরী নিজের চোখ দিয়েও জল পড়তে থাকে। তোমার মাকে বাঁচানোর একটি উপায় আছে ছুটকি, তবে সেটি বড় কঠিন কাজ। এই কাজ কি তুমি করতে পারবে? আমি আমার মায়ের জন্য সবকিছু করতে পারবো, তুমি শুধু বলো একবার। তোমার মাকে বাঁচাতে পারে রূপালী আপেল। যদি খোদার রহমত থাকে তাহলে সেই রূপালী আপেলের রূপার গুঁড়ো খেয়েই তোমার মা সুস্থ হবে। তবে শুধুমাত্র সেটা একটি দ্বীপেই পাওয়া যায়, আর সেখানে যেতে হলে তোমাকে পদে পদে বিপদের সম্মুখীন হতে হবে। সেই দ্বীপটির নাম হলো রূপালী দ্বীপ। সেই দ্বীপে আমি কিভাবে যেতে পারবো জলপরী? আমাকে দয়া করে পথ বলে দাও। সব বলছি, আমি আমার পিঠে করেই তোমাকে সেই নদীর ধারে দিয়ে আসবো, আর বাকি কাজ তোমাকে একাই করতে হবে। সেই নদীর নাম মরাসুতি, আর সেই নদীর মাঝখানেই রূপালী দ্বীপের অবস্থান। সেই নদীটিতে সবসময় প্রবল স্রোত বইতে থাকে। শত শত মৃত প্রাণী সেই নদীর ওপর ভেসে বেড়ায়। সেই নদীর উপরে নৌকা চালিয়েই তোমাকে যেতে হবে সেই দ্বীপে। মনে রেখো ছুটকি, তোমাকে কিন্তু সেখানে অনেক ভয়ঙ্কর প্রাণীরা আক্রমণ করতে পারে, আর তাদেরকে পরাজিত করতে পারলেই তুমি সেই দ্বীপে পৌঁছতে পারবে। খোদার রহমত যদি আমার উপর থেকে থাকে তাহলে আমি অবশ্যই আমার মায়ের জন্য সেই রূপালী দ্বীপে গিয়ে রূপালী আপেল নিয়ে আসতে পারবো। একসময় তারা মরাসতী নদীর তীরে পৌঁছে যায়। জলপরী নিজের জাদু বলে সেখানে একটি ছোট্ট নৌকা নিয়ে আসে। এই নাও তোমার নৌকা, আর এই নাও জাদুই তরবারি। এই তরবারির সাহায্যে তুমি নদীর সকল ভয়ঙ্কর প্রাণীদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ জলপরী, আমাকে সাহায্য করবার জন্য। জলপরী সেখান থেকে চলে যায় এবং ছুটকি সেই নৌকায় উঠে চালাতে শুরু করে। হঠাৎ সে নদীর দিকে তাকিয়ে ভীষণ ভয় পেয়ে যায়। এই তো প্রাণীর মরা দেহ, সব আমার দিকে তো ভেসে আসছে। আমার ভীষণ ভয় লাগছে, এখন আমি কিভাবে যাব? ছুটকি ভয়ে কাঁপতে থাকে।
আর তখনই ছটকির কল্পনায় ভেসে ওঠে তার অসুস্থ মায়ের মুখ। না, আমাকে ভয় পেলে চলবে না। আমার মায়ের জন্য হলেও আমাকে রূপালী দ্বীপ পর্যন্ত পৌঁছাতেই হবে। এরপর ছটকি আবারও বইটা চালিয়ে এগিয়ে যেতে থাকে। আর হঠাৎই ওর নৌকা কাঁপতে শুরু করে। চারিদিক ধোঁয়ায় ভরে যায়। এ কিসের ধোঁয়া? আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি না। আর আমার নৌকা এভাবে কাঁপছে কেন? কি করব আমি এখন? একদিকে নদীর তীব্র স্রোতে ছটকির নৌকা দূরে সরে যাচ্ছিল আর অনবরত কাঁপছিল। অপরদিকে ধোঁয়ায় ছটকি চোখে কিছুই দেখতে পাচ্ছিল না। আর হঠাৎই একটি ভয়ানক কুমির হা করে ছটকির সামনে এলো। মানুষের মাংস, কতদিন মানুষের মাংস খাই না। জন্তু জানোয়ার খেয়ে খেয়ে মানুষের স্বাদ ভুলিয়ে গিয়েছিলাম। আজ তোকে খাবো আমি। এত বড় কুমির দেখে ছটকি ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু তবুও সে সাহস হারালো না। আমাকে খাবি? আগে আমার সাথে লড়াই কর। তোর তো সাহস কম না, তোকে আমি এখনই চিবিয়ে চিবিয়ে খাবো। হা 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 হা। এরপর কুমির ছটকির দিকে এগিয়ে আসে। আর ছটকি জলপরীর দেওয়া সেই তরবারিটি দিয়ে কুমিরটিকে আঘাত করে। আর কুমিরটি সেখানেই মারা যায়। তার বিপদ কেটে যায়। এই তো আমি পেরেছি। আমি এতটা পথ যেহেতু আসতে পেরেছি, বাকিটাও যেতে পারবো। কিন্তু এখন আমাকে আরো দ্রুত যেতে হবে। এরপর ছটকি আবারও নৌকা চালানো শুরু করে। কিছুক্ষণ নৌকা চালাতেই ছটকির সামনে আরেকটি বড় জলহস্তী এসে হাজির হলো। তার চোখগুলো ছিল লাল বর্ণের। ফিরে যা মেয়ে, কেন এসেছিস? আমি এখানে প্রয়োজনে এসেছি। আমার মায়ের অসুখ ভালো করতে আমার রূপালী আপেল লাগবে। আমার পথ ছাড়ো জলহস্তী। না, আমার বাগানে কেউ যেতে পারে না, আর আমি যেতে দেবও না। তবে আমি তোমাকে মেরে ফেলবো। এ কথা বলে ছটকি তার তরবারিটি বের করে এবং জলহস্তীকেও মেরে ফেলে। এভাবেই সে এগিয়ে যেতে থাকে নিজের লক্ষ্যে। এক পর্যায়ে অনেক বাধা বিপত্তি পেরিয়ে ছটকি তার নিজের গন্তব্যে পৌঁছে যায়। নৌকা থেকে নেমে ছটকি রূপালী দ্বীপে পা রাখে। কি অদ্ভুত এই দ্বীপ! চারিদিকে এত রূপালী গাছ, কিন্তু ওই রূপালী আপেলের গাছ কোথায়? এরপর ছটকি দ্বীপের গভীরে ঢুকে গেল। আর সে সেখানে দেখতে পেল একটি বড় পাহাড়। আর সেই পাহাড়ের সামনেই রূপালী আপেলের গাছ। ওই তো রূপালী আপেল। এরপর ছটকি দৌড়ে সেই রূপালী আপেলের কাছে যায় আর রূপালী আপেলটি ছিঁড়তে যায়। আর তখনই সেখানে চলে আসে ভয়ঙ্কর এক ডাইনি। কে তুই? তোর এত বড় সাহস! তুই আমার কাছে রূপালী আপেল ছিঁড়তে এসেছিস? এক্ষুনি সরে যা এখান থেকে! ডাইনি যখনই তার হাত দিয়ে ছটকিকে ধরতে যাবে, তখনই রূপালী আপেলের সেই গাছটি একটি পরীতে পরিণত হয় এবং ডাইনি সেখানে পুড়ে মারা যেতে থাকে। না! এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি কি পরী? হ্যাঁ, আমি এই দ্বীপের পরী। আগে এই দ্বীপে আমার মতো অনেক পরী ছিল। আর তুমি যে মরাশতি নদীর উপর দিয়ে আসলে, সেটার নাম আগে রূপসাগর ছিল। কিন্তু সেই ভয়ঙ্কর ডাইনি সকল পরীকে মেরে ওই নদীর সকল প্রাণীকে নিজের বশে খারাপ বানিয়ে রেখেছিল। আর আমাকে এই রূপালী আপেলের গাছ বানিয়ে রেখেছিল। আজ তুমি এই রূপালী গাছের আপেল ছিঁড়লে বলে আমি আমার পরীরূপে ফিরতে পেলাম এবং ডাইনিও মারা গেল। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। আমি এখানে আমার মায়ের জন্য এসেছিলাম। এখন যত দ্রুত সম্ভব আমাকে আমার মায়ের কাছে ফিরতে হবে বন্ধু। বিদায় দাও আমাকে। আমি এক্ষুনি আমার জাদু বলে তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিচ্ছি। আর এরপর পরী তার নিজের জাদু বলে ছটকিকে তার মায়ের কাছে পাঠিয়ে দেয়। ছটকি সেখানে গিয়ে দেখে জলপরী মনুষ্য রূপ নিয়ে ওর মায়ের কাছে বসে আছে। ছটকি, এনেছো রূপালী আপেল? দাও, এক্ষুনি দাও আমার কাছে। এরপর ছটকি সেই রূপালী আপেল পরীর হাতে দেয় এবং পরী তার জাদু বলে সেই রূপালী আপেলটিকে গুঁড়ো করে ফেলে এবং সেই আপেল থেকে পাওয়া রূপোর গুঁড়ো ছটকির মায়ের সারা শরীরে দিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গেই ছটকির মা সুস্থ হয়ে যায়। মা, তুমি ভালো হয়ে গেছো। আমি তোমাকে আবার ফিরে পেয়েছি। তারা জলপরীকে ধন্যবাদ জানাতে যায়। আর ততক্ষণে জলপরী সেখান থেকে চলে গিয়েছে। কে হয়েছিল আমার ছটকি? মা, সেসব কথা আর মনে করতে চাই না। না জেনে শুনে আসলে কোনো অচেনা অজানা ফল আমাদের খাওয়া উচিত নয়। আর কখনো এমন ভুল হবে না মা। আমাকে তুমি মাফ করে দিও। আমিনা এবং ছটকি আগের মতনই একসঙ্গে থাকতে শুরু করে। সংসারে অভাব অনটন থাকলেও মা মেয়ে সারা জীবন সুখেই একসঙ্গে জীবন কাটিয়ে দেয়।